প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। এই সভায় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করব, বাকি কথাগুলো আমি আপনাদের সামনে যে কথাগুলো আছে সেগুলো তুলব, কিন্তু বিস্তারিত আলোচনা নিয়ে আপনার তথ্য নিয়ে পরে আরো দুটো আপনার প্রেস কনফারেন্সে আমরা যাব। সেই জন্য আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আমাদের বিষয়গুলো নিয়ে আসছি। প্রথমটি হচ্ছে যে আপনার আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির এই সভার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উপস্থিত ছিলেন প্রায় সবাই, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিউদ্দিন সরকার, মির্জা আব্বাস, অনলাইনে ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকু, মেজর অফিসার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন, উনিও অনলাইনে ছিলেন। সভায় আমরা এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আপনার খসড়া করা হয়েছে, এই খসড়াটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে। এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিয়ে আগামী দু একদিনের মধ্যেই আমাদের একটা প্রেস কনফারেন্স আমরা আলাদাভাবে এটা অনুষ্ঠান করব। এটা আমাদের ডক্টর মঈন খানকে প্রধান করে প্রফেসর এ কে মহিদুজ্জামান এবং ব্যারিস্টার কাসেম কামাল সহ একটা কমিটি গঠন করা হয়েছে। তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন, সেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। তৃতীয় আলোচনা যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে। বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ 26-এর মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। মনে করি এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় যে আপনার বোধহয় এই মাসেই বোধহয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকে দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর ইসমান জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে। ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এই বিষয়ে একটা প্রতিবেদন দেবেন, যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না, আমরা এটা সম্পর্কে আমাদের ভাবনাটা কি, আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি, সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে, আমাদের প্রস্তাব কি থাকতে পারে,
এই সমস্যাটা সমাধানে, সেই প্রস্তাব নিয়েও আমরা আসব। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো। আশা করি আপনারা বিস্তারিত পাবেন। অবশ্যই 1 মিনিট। আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি, সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা, অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। আপনার এই জিনিসটা আমাদের সবসময়, এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এখন এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে। জি প্লিজ। নির্বাচন নিয়ে আপনারা বক্তব্য এসছে, আপনার জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের পক্ষ থেকে প্লাস হচ্ছে যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী কিছু কিছু রাজনৈতিক দলও বলছে, এবং সংস্কার কমিশন যেটা হয়েছে ইসি, তারাও বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রক্রিয়া, এবং তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা এটা এই ব্যাপারে আমরা খুব সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। এখানে আমার এখানেও আছে, আপনারা পাবেন। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। না, লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্যাট, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়, তাই না? জি, এক সেকেন্ড বলেন, আপনি বলেন, তারপরে ওনার প্রশ্ন আছে বোধ হয়। একটা সেকেন্ড, এই সম্পর্কে একটা যৌক্তিক বিষয়। লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে, এবং দুনিয়ার সব দেশেই 2টা স্তর, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল। তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায়? ইউনিয়ন পরিষদে। এখন দেখেন, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিলও করে না। কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরো উপরে। কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে হবে? আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে, তো যেমন ভোটার লিস্ট রেডি। এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা, নির্বাচনের প্রিজাইডিং অফিসার, এটা করতে আপনার 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে, এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি, এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে 2টো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার। আপনি দেশকে যদি রেল লাইনের উপর ঠিক তুলতে চান, সংস্কার তো আছে, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার তৈরি করেছি, আমরাই আগে দিয়েছি। সেই কবে 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার, আর সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা এটা সবচেয়ে বেশি সংস্কার করেছি। এগুলো ভাই আমি কমেন্ট করতে চাই না, প্লিজ। আরেকটা প্রশ্ন ওনাদের আছে। ওনারা বলছেন যে ফেসিবাদের বিচার
বিচারটা যদি শুরু না করেন বা কিছু একটা বিচার না করেন, রাজনৈতিক সরকার আসলে বিচার আর হবে না। এই আশঙ্কা থেকে এগুলো ভুল কথা। রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে, তাই না? সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সত্য কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন আপনারা, ফ্যাসিজম এগেন্স্ট হোম, এগেন্স্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন আর কার উপর হয়েছে? কারোর উপর হয় না। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে, এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। প্লিজ। মানে ছাত্র জনতা যে বিপ্লবের যে একটা ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল এবং ছাত্ররা শুনেছি যে আপনাদের কাছে একটা খসড়া দিয়েছেন, এই ব্যাপারে বিএনপির আসলে অবস্থানটা আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি, এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, যেটা একদিনের নোটিশে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের অন্যান্য দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তাই নয়, আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা কথা যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম, সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন। সবচেয়ে বড় সংস্কার এটা, একটা মৌলিক সংস্কার। ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়েছে। বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বানতেছে, তাই না? সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই যে কমিশন করেছে, সেই কমিশনও বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বলবে। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম, কেউ তো শুনলো না। এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটাই সঠিক। সেটা কিন্তু আমরা করেছিলাম, দেশত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই বিষয়গুলো আছে। আমরা পুরো সবসময় আগে তো বসে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না, সভ্যতা এগোয় না, রাজনীতি এগোয় না, কোনো কিছু এগোয় না। তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি। আমরা আলোচনা করছি এটার উপরে। আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার, উনি হাঁটছেন। আপনাদের পত্রিকাতেই দেখলাম আমি আজকে সকালে। আমরা খবর নিচ্ছি, উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। আমাদের দলের জি জি স্বৈরাচারী শাসনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং জামাত। আমরা ইলেকশন প্রশ্নে দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের দূরত্ব আছে সময় নিয়ে। এই দূরত্বটা তৈরি না, এটা আপনার হতেই পারে। এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে, চিন্তা ভাবনা আছে, তাই না? তো আমরা মনে করি, আমি তো আপনাকে বললাম যে এই কারণে এটা নির্বাচনটা দ্রুত করা সম্ভব, অসম্ভব কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন
তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। সমমনা দলগুলো কি একমত স্যার? ও সমমনা দলের কথাই তো বললাম। সমমনা দল আমাদের যারা যুগপৎ আন্দোলন করছেন, বা আপনার বাম দল, ডান দল যতগুলো আছে, সবাই ইতিমধ্যে আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে। আমরা যদিও আমাদের সঙ্গে নাই, তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। তো পার্থক্য তো দেখছি না, এর মধ্যে হয়নি ভাই। অন্য কারো প্রশ্ন থাকবে স্যার, আমরা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমাদের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বিডিআর এর মধ্যে একটা উত্তেজনা চলছে বেশ কয়েকদিন ধরে, এবং সীমান্ত আইন লঙ্ঘন করে কাটা বেড়া নির্মাণ করা হচ্ছে কয়েকটা জায়গায়, এই নিয়ে একটা ব্যাপক উত্তেজনা চলছে। এবং নিশ্চয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে বিগত সরকারের আমলে এমন সব চুক্তি করা হয়েছে যেসব চুক্তিতে আসলে কথিত সরকার ভারতকে এক ধরনের একটা লাইসেন্স দিয়েছে, ওইটা সুযোগ তারা নিচ্ছে। এই নিয়ে আপনার আসলে জিনিসটা কি? না, আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।